আমার নাম স্নিগ্ধা। বিয়ের ৭ বছর পার হলো। আমাদের সংসারটা বাইরে থেকে দেখতে খুব সাজানো, কিন্তু ভেতরে একটা শূন্যতা আছে। অন্তত আত্মীয়স্বজনরা সেটাই মনে করিয়ে দেয়। আমাদের কোনো সন্তান নেই। প্রথম কয়েক বছর সবাই ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করত, কি গো, সুখবর কবে দেবে? এখন আর ঘুরিয়ে বলে না, সরাসরি খোঁচা দেয়। কোনো পারিবারিক অনুষ্ঠানে গেলে আমাকে শুনতে হয়, আর কত দেরি করবে, বয়স তো কম হলো না। বা কেউ হয়তো করুণার চোখে তাকিয়ে বলে, ওরা ডাক্তার দেখাচ্ছে না কেন কে জানে। এই কথাগুলো তীরের মতো আমার বুকে বিদ্ধ। আমি অর্ণবকে খুব ভালোবাসতাম, কিন্তু মনে হতো আমি ওকে ঠকাচ্ছি। অর্ণব বাচ্চাদের খুব ভালোবাসে। ওর বন্ধুর বাচ্চারা যখন বাড়িতে আসে ও তাদের সাথে বাচ্চা হয়ে যায়। আমি দূর থেকে দেখি আর চোখের জল ফেলি। ভাবি, আমার জন্য মানুষটা বাবা হওয়ার স্বাদ পেল না। একদিন রাতে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। অর্ণব তখন ল্যাপটপে কাজ করছিল। আমি গিয়ে ওর পাশে দাঁড়ালাম। বললাম, অর্ণব, তুমি চাইলে আবার বিয়ে করতে পারো, আমি তোমাকে মুক্তি দেব। অর্ণব চমকে আমার দিকে তাকালো, ল্যাপটপটা বন্ধ করে বলল, হঠাৎ এই কথা কেন স্নিগ্ধা? আমি কান্নায় ভেঙে পড়লাম। কারণ আমি অসম্পূর্ণ। আমার জন্য তুমি বাবা হতে পারছ না, তোমার বংশরক্ষা হবে না। সবাই আমাকে বাঝা বলে, অপয়া বলে। আমি আর এ বোঝা টানতে পারছি না। অর্ণব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর উঠে এসে আমাকে জানলার কাছে নিয়ে গেল। বাইরে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছিল। ও আমার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, স্নিগ্ধা, তুমি কি আমাকে বিয়ে করেছিলে, নাকি একটা বাচ্চার বাবাকে বিয়ে করেছিলে? আমি অবাক হয়ে বললাম, তোমাকে। আমিও তোমাকেই বিয়ে করেছিলাম, কোনো ভবিষ্যৎ সন্তানকে নয়। সন্তান হলে খুশি হতাম, সন্দেহ নেই, কিন্তু সন্তান হয়নি বলে আমাদের ভালোবাসা কমে যাবে? এটা কেমন যুক্তি? আমি ফোপাতে ফোপাতে বললাম, কিন্তু আমাদের সংসারটা তো অসম্পূর্ণ। অর্ণব আমার হাতটা নিজের বুকের ওপর রাখল, বলল, শোনো, সংসার মানে লোকসংখ্যা বাড়ানো নয়। সংসার মানে হলো দিন শেষে যার কাছে ফিরে এসে শান্তি পাওয়া যায়। এই ৭ বছরে এমন একটা দিন গেছে যেদিন তোমাকে ছাড়া আমার চলে। তুমি আছো বলেই এই বাড়িটা হোম মনে হয়। তুমিই আমার পরিবার, তুমিই আমার সব। সন্তান আমাদের জীবনের একটা অংশ হতে পারত, কিন্তু তুমি আমার পুরো জীবন। সেদিন অর্ণব আমাকে একটা কথা বলেছিল যা আমি কোনোদিন ভুলব না। ও বলেছিল, সমাজ কি বলল তাতে কান দিও না। আমাদের পূর্ণটা আমাদের ভালোবাসায়, ডিএনএ টেস্টে নয়। আমরা দুজন আছি, এটাই বা কম কিসে? এরপর থেকে আমি আর কখনো নিজেকে ছোট ভাবিনি। আত্মীয়রা যখন এখন কথা শোনায়, আমি অর্ণবের দিকে তাকাই। ও চোখের ইশারায় আমাকে আশ্বস্ত করে। আমরা এখন ছুটির দিনে অনাথাশ্রমে যাই, সেখানকার বাচ্চাদের সাথে সময় কাটাই। সেদিন ফেরার পথে অর্ণব আমাকে বলল, দেখলে, ভালোবাসা নিজের ভেতরে আটকে রাখতে নেই, ছড়িয়ে দিতে হয়। আমি শিখেছি, সন্তান থাকলেই জীবন সার্থক হয় না। পাশে এমন একজন মানুষ থাকলে যে তোমার খামতিগুলোকেও ভালোবাসা দিয়ে পূর্ণ করে দেয়, সেটাই আসল সার্থকতা। আমাদের ঘরে হয়তো শিশুর কান্না নেই, কিন্তু আমাদের ঘরে অফুরন্ত ভালোবাসা আছে, হাসি আছে, আর আছে একে অপরের হাত ধরে বার্ধক্যের দিকে এগিয়ে যাবার প্রতিশ্রুতি। আমরা দুজন, আমাদের পৃথিবী, তাতেই সম্পূর্ণ। আমার নাম নন্দিনী। আয়নার সামনে দাঁড়ালে আজকাল নিজের কান্না পায়। আগে আমি কেমন ছিপছিপে ছিলাম, গায়ের চামড়া কত টান টান ছিল। আর এখন সিজারের পর পেটটা ঝুলে গেছে, পেটের চামড়ায় অজস্র ফাটা দাগ, স্ট্রেচ মার্কস। নিজেকে কেমন যেন কুৎসিত লাগে। অর্ণব অফিস থেকে ফিরে যখন আমাকে জড়িয়ে ধরতে আসে, আমি সরে যাই। আমার মনে হয় অর্ণব হয়তো আমাকে ঘৃণা করে। ও হয়তো মনে মনে ভাবে, আমার সুন্দরী বউটা এমন কেন হয়ে গেল। আমি বাতি নিভিয়ে দিই, যাতে ও আমার এই দাগগুলো দেখতে না পায়। সেদিন ছিল আমাদের বিবাহবার্ষিকী। আমি শাড়ি পরতে গিয়ে দেখলাম ব্লাউজটা গায়ে হচ্ছে না। পেটের কাছে শাড়িটা কুঁচকে আছে, দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। রাগে দুঃখে আমি শাড়িটা ছুঁড়ে ফেলে দিয়ে বাথরুমে ঢুকে কান্না শুরু করলাম। অর্ণব দরজায় টোকা দিল। নন্দিনী, কি হয়েছে? তুমি কাঁদছ কেন? আমি দরজা খুলে চিৎকার করে বললাম, আমাকে আর সুন্দর দেখায় না অর্ণব। আমি মোটা হয়ে গেছি, আমার শরীরটা নষ্ট হয়ে গেছে। তুমি কেন আমার সাথে আছো? তোমার তো আমাকে দেখে ঘেন্না লাগার কথা। অর্ণব হতবম্ব হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তারপর আমাকে ধরে খাটে বসালো। আমার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, পাগল মেয়ে, কে বলেছে তুমি সুন্দর নও? আমি পেটের দাগগুলো দেখিয়ে বললাম, এই দেখো, এই দাগগুলো কি সুন্দর? এগুলো তো কুৎসিত।
অর্ণব আমার পেটের সেই ফাটা দাগগুলোর ওপর খুব আলতো করে হাত বুলিয়ে দিল। তারপর আমার চোখের দিকে তাকিয়ে বলল, নন্দিনী, এগুলো কোনো সাধারণ দাগ নয়, এগুলো হলো আমাদের সন্তান পৃথিবীতে আসার মানচিত্র। এই দাগগুলো প্রমাণ করে তুমি কতটা কষ্ট সহ্য করে আমাকে বাবা হওয়ার সুখ দিয়েছ। এই দাগগুলো আমার কাছে কোনো ক্ষত নয়, এগুলো তোমার মাতৃত্বের মেডেল। অর্ণবের কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। যে দাগগুলোকে আমি ঘৃণা করতাম সেগুলোকেও মেডেল বলছে। অর্ণব আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি আগে ছিলে শুধু আমার প্রেমিকা, তখন তুমি সুন্দর ছিলে, আর এখন তুমি আমার সন্তানের মা, এখন তুমি পবিত্র। প্রেমিকার চেয়ে মায়ের সৌন্দর্য আমার কাছে অনেক বেশি দামি। প্লিজ নিজেকে আর কোনোদিন ছোট ভাববে না। সেদিন রাতে আমি নতুন করে নিজেকে আবিষ্কার করলাম। আমি বুঝলাম শরীরের সৌন্দর্য সময়ের সাথে ফিকে হয়ে যায়, কিন্তু ত্যাগের সৌন্দর্য কখনো ম্লান হয় না। অর্ণব আমাকে শিখিয়েছিল আমার এই পরিবর্তিত শরীরটা লজ্জার নয়, গর্বের। এখন আয়নার সামনে দাঁড়ালে আর আমার কান্না পায় না। আমি আমার দাগগুলোর দিকে তাকাই আর ভাবি, এগুলোই তো আমার ভালোবাসার স্বাক্ষর। অর্ণব যখন অফিস থেকে ফিরে আমাকে জড়িয়ে ধরে, আমি আর সরে যাই না, কারণ আমি জানি ও আমার শরীরটাকে নয়, আমার অস্তিত্বটাকে ভালোবাসে। আমাদের গল্পটা হয়তো গ্ল্যামারাস নয়, কিন্তু এখানে সম্মান আছে। শরীর নয়, এখানে মনটাই প্রধান। এভাবেই আমরা অসম্পূর্ণটাকে পূর্ণতা দিয়েছি। আমার নাম নন্দিনী। সায়নের সাথে আমার প্রেম সেই কলেজ জীবন থেকে, ৮ বছরের সম্পর্ক। সবাই জানতো আমাদের বিয়ে হবেই, কিন্তু সমস্যা বাঁধল সায়নের ক্যারিয়ার নিয়ে। ও চাইতো নিজের পায়ে দাঁড়িয়ে তবেই বিয়ে করবে, কিন্তু মধ্যবিত্ত পরিবারের ছেলে, ভালো চাকরি পাওয়াটা সহজ ছিল না। আমার বাড়িতে বিয়ের চাপ বাড়ছিল, বাবা অসুস্থ, মায়ের কান্নাকাটি। সায়ন তখনও একটা ছোটোখাটো প্রাইভেট জবে স্ট্রাগল করছে। একদিন বাবা আমাকে ডেকে বললেন, মা, সায়নের জন্য আর কতদিন অপেক্ষা করবে? ওর যা অবস্থা, মনে হয় না ২-৩ বছরেও কিছু করতে পারবে। আমি তোর জন্য ভালো পাত্র দেখেছি, সরকারি চাকরি, নিজের বাড়ি, তুই রাজি হয়ে যা। বাবার কথাগুলো শুনে বুকটা ফেটে যাচ্ছিল। আমি সায়নকে ফোন করে সব বললাম। ভেবেছিলাম ও বলবে, একটু অপেক্ষা করো, আমি সব ঠিক করে দেব। কিন্তু ও হতাশ গলায় বলল, নন্দিনী, আঙ্কেল ভুল বলেননি। আমি সত্যিই এখন তোমাকে ভালো রাখার মতো অবস্থায় নেই। তুমি বাবার কথায় রাজি হয়ে যাও, আমি তোমাকে আটকাবো না। সায়নের কথা শুনে আমার পৃথিবীটা দোলে গিয়েছিল। যে মানুষটা আমাকে ৮ বছর ধরে আগলে রেখেছে, সে আজ এত সহজে হাল ছেড়ে দিল। আমার খুব রাগ হলো, অভিমান হলো। আমি ফোনটা কেটে দিলাম। পরের ১ সপ্তাহ আমাদের কোনো কথা হলো না। বাড়িতে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে, পাত্রপক্ষ দেখতে আসবে। আমি পাথরের মতো সব সহ্য করছিলাম, কিন্তু মনের ভেতর একটা জেদ কাজ করছিল। সায়ন হাল ছেড়ে দিতে পারে, আমি ছাড়ব না। দেখতে আসার দিন বিকেলে আমি বাড়ি থেকে পালালাম, সোজা সায়নের মেসে গিয়ে হাজির হলাম। সায়ন আমাকে দেখে আকাশ থেকে পড়ল, তুমি এখানে? বাড়িতে সবাই চিন্তা করবে তো? আমি ওর শার্টের কলার ধরে বললাম, তুমি কি ভেবেছ আমি কোনো ট্রফি যে আমাকে অন্যের হাতে তুলে দেবে? আমার ভালো থাকা না থাকার সিদ্ধান্ত নেওয়ার তুমি কে? আমি তোমাকে ভালোবাসি, তোমার স্যালারি স্লিপকে নয়। সায়ান আমাকে জড়িয়ে ধরে কাঁদল, বলল, আমি ভয় পাচ্ছিলাম নন্দিনী, তোমাকে অভাবে রাখবো এই ভয়। আমি বললাম, অভাব তো টাকা দিয়ে মেটানো যায়, কিন্তু ভালোবাসা হারিয়ে গেলে সেটা আর পাওয়া যায় না। আমরা একসাথে লড়ব সায়ান। সেদিন রাতে আমরা মন্দিরে গিয়ে বিয়ে করলাম, খুব সাদামাটা, কোনো আড়ম্বর নেই। বিয়ের পর শুরু হলো আসল লড়াই। একটা ছোট্ট ১ রুমের ভাড়া বাসায় আমাদের সংসার। সায়ানের সামান্য মাইনেতে মাস চলত না। আমি একটা স্কুলে চাকরি নিলাম। সকালে দুজন একসাথে বাসে ঝুলে অফিস যেতাম, রাতে ফিরে একসাথে রান্না করতাম। মাঝে মাঝে মাসের শেষে হাতে টাকা থাকতো না, আমরা শুধু ডাল ভাত খেয়ে হাসি মুখে কাটিয়ে দিতাম। আমাদের কোনো দামি আসবাবপত্র ছিল না, কিন্তু ঘর ভর্তি ভালোবাসা ছিল। সায়ন যখন ক্লান্ত হয়ে ফিরত, আমি ওর চুলে বিলি কেটে দিতাম। ও আমার হাত ধরে বলতো, তোমাকে খুব কষ্ট দিচ্ছি তাই না? আমি বলতাম, কষ্ট কোথায়, আমরা তো একসাথে আছি, এটাই তো সুখ। ৩ বছর পর সায়নের ভাগ্য খুলল। ও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় চাকরি পেল। আমাদের সুদিন ফিরল। আমরা ফ্ল্যাট কিনলাম, গাড়ি কিনলাম, কিন্তু সেই ১ রুমের ভাড়া বাসার স্মৃতি আমরা আজও ভুলিনি। আজ আমাদের ১০ম বিবাহবার্ষিকী। সায়ন আমাকে একটা হীরের আংটি উপহার দিয়ে বলল, এটা সেই দিনের প্রতিদান যেদিন তুমি আমার হাত ধরেছিলে।
আমি হেসে বললাম, হিরেটা দামি সায়ান, কিন্তু আমার কাছে তোমার সেই ঘামে ভেজা শার্টের গন্ধটা আরও বেশি দামি, কারণ ওটা ছিল আমাদের লড়াইয়ের গন্ধ। আমি শিখেছি সম্পর্ক শুধু ভালো সময়ে টেকার জিনিস নয়, সম্পর্ক হলো খারাপ সময়ে একে অপরের হাত না ছাড়া। সায়ান আর আমি প্রমাণ করেছি ধৈর্য ধরলে আর বিশ্বাস রাখলে শূন্য থেকেও পূর্ণতা পাওয়া যায়। আমাদের গল্পে রাজপ্রাসাদ ছিল না, ছিল একটা ভাঙা ঘর আর একাকা স্বপ্ন, আর সেই স্বপ্ন দিয়েই আমরা আমাদের স্বর্গ করেছি। তুমি বসো। যাও। যে সামনে আছে। चार नंबर के खड़ा हो रहा है, डिसीजन नंबर। गुल्लू रहा नहीं। कैमरा ऐसे रिकॉर्ड दे आओ।